প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ ১৯শে জুন। আমি সোহানা নাজনীন আপনাদের সঙ্গে আছি টক অফ দ্য উইকে। আজ আমাদের সাথে আছেন সাংবাদিক, সমালোচক, লেখক ও কবি কাকুন রেজা। আজকের আলোচনায় আমরা দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানব, সেই সাথে কথা বলবো শিল্প সাহিত্য নিয়ে। কাকুন রেজা, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের এই ধন্যবাদ সোহানা নাজনীন। ধন্যবাদ আপনাকে। আপনাকে বরাবরই আমরা ডাকি বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। কিন্তু আজকে আপনার যে আরেকটা আ জগৎ আছে, যেটা শিল্প সাহিত্য নিয়ে আপনি লেখালেখি করেন, সেটা আমরা কিছু মানুষ জানলেও হয়তো অনেকেই জানেন না। জন্য আজকে কথা বলব আপনার সাথে শিল্প সাহিত্য নিয়ে। আপনি থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুকে পেজে ল্যাবে দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে থাকব। ফিরে যাচ্ছি অতিথির কাছে। কাকন ভাই, যেটা শুরুতেই আমি আপনার কাছে, আসলে বরাবরই মনে হয় আমার পলিটিক্যাল ব্যাপারগুলো বা দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সবসময় আপনাকে জিজ্ঞাসা করি। আ এখনো করব যে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন যে দেশের রাজনৈতিক নির্বাচন নিয়ে যে তুলকালাম চলছে বর্তমানে, সেই ব্যাপারটা নিয়ে আপনার কি মন্তব্য? নির্বাচন নিয়ে হ্যাঁ, এটাই তো এখন হটকেকের মতন অবস্থা। জুন জুনে হবে, এপ্রিলে হবে, ফেব্রুয়ারিতে হবে না ডিসেম্বরে হবে, এরকম তো। এরকমই তো শোনা যাচ্ছে যে বছরের ১ম হ্যাঁ, দিকে ফেব্রুয়ারির পর থেকে যে নির্বাচন ঠিক হবে তো সময়। অবশ্যই। হু, হু। বাংলাদেশের জন্য তো নির্বাচনের বিকল্প কিছু নেই। কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘ সময় থাকতে পারে না, নির্বাচন তো হতেই হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে নির্বাচনের তো অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রশ্নটা হলো, শুধু নির্বাচনে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করে? নির্বাচন তো হলো এর আগে অনেকগুলো। নিশিরাতের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, প্রার্থীবিহীন নির্বাচন, 154 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার নির্বাচন। নির্বাচন কি আসলে সেই সব নির্বাচন কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে? প্রতিটা নির্বাচনের পেছনেই প্রশ্নবোধক চিহ্নগুলো রয়ে গেছে। তাই নির্বাচন হতে হলে নির্বাচন হতে হবে কিভাবে? আমরা 1991 নির্বাচন দেখেছি, যেটা আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি। শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে যে নির্বাচনটা করেছিলেন, সেই নির্বাচন একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশের মতো। সুতরাং সেই স্ট্যান্ডার্ডের একটা নির্বাচন করতে গেলে আসলে কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমাদের দেখতে হবে যে প্রশাসনের কাঠামো, যে এতদিনের আমি নিশিরাতের নির্বাচন বললাম, ভোটারবিহীন নির্বাচন বললাম, প্রার্থীবিহীন নির্বাচন বললাম, এই নির্বাচনগুলো আসলে হয়েছে কাদের মাধ্যমে? কারণ বাংলাদেশের নির্বাচন যে প্রক্রিয়া, নির্বাচন কমিশন বলতে গেলে লোকবলহীন, মানে এক ধরনের কাগজে বাঘ বলতে পারেন। তাদের নির্ভর করতে হয় প্রশাসনের উপর, অর্থাৎ সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের উপর নির্ভর করতে হয়। একটা জেলায় ডিসি, এসপি, একটা উপজেলায় ইউএনও, ওসি, অনেক কিছু মিন করে এই নির্বাচনে। তারাই মূলত নির্বাচনটা করে দেয়। তো সেই নিশিরাতের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, প্রার্থীবিহীন নির্বাচনের সেই সময়, সেই অবস্থা থেকে আমরা কতটুকু উত্তরণ ঘটাতে পেরেছি? সেই প্রশাসনের ক্ষেত্রে আমরা কি প্রশাসনকে সেইভাবে সেই আমরা যে 5ই আগস্টের চিন্তা থেকে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের চিন্তা থেকে আমরা যে এগোচ্ছি, সেই এগোনোর পথে এই প্রশাসন কতটুকু বাধা হয়ে দাঁড়াবে, নাকি এই প্রশাসন সহায়তা করবে, সেটা ভেবে দেখার পরই আসলে নির্বাচনের চিন্তাটা করা উচিত। আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পর আস্তে আস্তে কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু পরিবর্তন এসেছে, কিন্তু সেই পুরানো মুখগুলোই কিন্তু মাঠ পর্যায়ে রয়ে গেছে। যারা গত নির্বাচনগুলো করে দিয়েছিল, তারা টিউন হয়ে গিয়েছিল একটা অনিয়মের সাথে। হু, হু।
তারা কি এখনো শুদ্ধ হতে পেরেছে কিনা, তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এটা ভেবে দেখতে হবে। আর ভেবে দেখতে গেলে এই প্রশাসনের মধ্যে যেমন যারা নির্বাচন সুষ্ঠু করার জন্য চিন্তা করেন, যারা এইভাবে এই মাঠের এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে, যে প্রশাসনের এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে, কিন্তু এই প্রক্রিয়া খুব সহজ না। কারা এরা, কারা খুঁজে বের করতে গেলে সময় লাগবে। তারপরও আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যে আমরা 5ই আগস্ট যে আমাদের যে সেই বিপ্লবের মাধ্যমে, জুলাই রেভলিউশনের মাধ্যমে যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশের চিন্তা করছি, স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখার প্রধান কাজটা হলো স্বপ্নকে মানে আহ, সাকার করার প্রধান কাজটা হলো আপনার সংস্কার করে নিয়ে আসা। সংস্কার করতে হবে। আমরা আমাদের মূল কথাগুলো কি ছিল, আমরা আসলে পুরনো বন্দোবস্ত বাইরে একটা চিন্তা করার চিন্তা করেছিলাম আমরা। 36শে জুলাই যাকে বলি, 5ই আগস্ট, সেই বন্দোবস্ত করতে গেলে আমাদের কিছু কিছু জায়গায় সংস্কার হাত দিতে হবে। সরকার চেষ্টা করছে দ্রুততম সময়ের মধ্যে যতটুকু সম্ভব মিনিমাম সংস্কারটুকু করে নির্বাচনে যেতে। তো এই মিনিমাম সংস্কারটুকু আমাদের শেষ করতে হবে। তারপরে রয়েছে যে শহীদ যারা হয়েছেন, আহত যারা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন দীর্ঘদিন যাবৎ, 17 বছরের নির্যাতন, অত্যাচার সয়েছেন যারা, তাদেরও তো বিচারের আশা করেন। প্রতিটা শহীদ পরিবার চিন্তা করেন যে আমার ছেলে বা আমার স্বামী বা আমার পুত্র কন্যা জীবন দিয়েছে, আমি তো হুম। বিচারটা তাদের তো ফিরে পাবো না, কিন্তু বিচারটা তো পেতে পারি। তাদের এই আকাঙ্ক্ষাকে মারিয়ে শুধুমাত্র আমরা নির্বাচনের জন্য যদি চিন্তা করি, তাহলে সেটা হবে স্রেফ প্রতারণা। সোহানা, আমার যেটা মনে হয়, ধন্যবাদ কাকুন ভাই, যে আপনি বলেছেন যে নতুন প্রজন্মের এরাই হচ্ছে গত বছর যে জুলাই আন্দোলনে সেখানে জড়িত ছিল, কিন্তু বর্তমানে যেটা প্রশাসনের লোক বলেন কিংবা রাজনীতির লোকগুলো বলেন, তারা কিন্তু সবাই সেই পুরনো অতীতেরই লোক, যাকে আমরা ঠিক এই সময় চাচ্ছি না। আমরা চাচ্ছি যে নতুন কেউ আসুক, নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যবস্থাপনা নিয়ে। এবং নির্বাচন কমিটি যে, সেটাতেও কিন্তু সব পুরনো লোকই বা বয়স্ক লোক যদি আমরা বলি তারা আছেন। তো তারা কি চাইবেন সেই জায়গা থেকে সরে গিয়ে নতুন কোনো কিছুর প্রবর্তন আনতে বা এরকম কোনো কিছু? সেই তো ঘুরে ফিরে সেই তো একই কাহিনী তাহলে হয়ে যাবে। আমি সে কথাটাই বললাম এতক্ষণ, শোভনা। তারা তো দেবে না, তারা তো এইভাবে নতুনদেরকে দিয়ে হয়তো একটা প্রতিবাদ হয়েছে, একটা বিপ্লব হয়েছে, কিন্তু আহ, যে জায়গাগুলোতে থাকার কথা বলছেন দেশটাকে একটা পরিবর্তনে নিয়ে যাওয়ার জন্য, সেখানে তো কিছু নতুন আহ, মগজ কিংবা নতুন চিন্তাধারা, নতুন কোনো মানুষ দরকার। পুরনো মানুষ দিয়ে আমরা আসলে কেউই চাচ্ছি না বোধহয় জিনিসটা। ধন্যবাদ কাকুন ভাই। আরেকটা এটা কথা। আসলে আমি তাই তাই বললাম, আমি আসলে সোহানা, যে আমরা নতুন একটা দেশের চিন্তা করছি, নতুন একটা সমাজের চিন্তা করছি, যে সমাজে আপনার যে বৈষম্যের বিরুদ্ধে যে সমাজ, হুম হুম। সেই সমাজের চিন্তা করছি, যে বৈষম্যহীন একটা সমাজ, আমরা যেন অবাধে আমাদের মতামত প্রকাশ করতে পারি, ভোটটা হুম অন্তত হুম। দিতে পারি। দিতে পারি। এরকম একটা কিছু চাচ্ছি আমরা তো। এটা একবারেই যে আমরা সব পেয়ে যাবে তা কিন্তু নয়, আমাদের হয়তো ধাপে ধাপে অগ্রসর হতে হবে, কিন্তু প্রথম পরিবর্তনটা ধীরে ধাপটা ধীরে। পেরোনোর মতো অবস্থা তৈরি করতে হবে। আমরা যেটা আসলে করতে পারবো কিনা এই এই ইয়েতে, সেটা নিয়েই সংশয়। যে আপনি যা আপনার ভেতরে যেমন সংশয় কাজ করছে, আমাদের ভেতরে তেমনই ভেতরে সংশয় কাজ সংশয় করছে। কাজ করছে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আগে আওয়ামী আমলে আমরা যেটা দেখেছি, যে কল রেকর্ড গুলো ফাঁস হয়ে যেত। হ্যাঁ, এটা একটা তো মানুষের ব্যক্তিগত বিষয়, যেটা নিয়ে তুলকালাম করা আদৌ সম্ভব না, কিন্তু সেটা হচ্ছে। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এক সময় বিভিন্ন জনের কল রেকর্ড ফাঁস করা হতো। কেন হুম ফাঁস হুম। করা হতো, কারা করতো এটা? একটা সরকারি গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করতো হুম হুম। নানাভাবে, একজন মানুষকে বিতর্কিত করার জন্য, একজন মানুষের চরিত্র হননের জন্য এই কাজগুলো করা হতো। মানুষের ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা হতো এই কল হুম রেকর্ডিং এ হুম। পাশ করার মাধ্যমে, যে ব্যক্তিগত আলাপচারিতা। প্রতিটা মানুষেরই ব্যক্তিগত জীবন রয়েছে,
জীবন যাপনের কিছু কিছু পর্যায় রয়েছে। মানুষ তো পশুও বটে নাকি? মনুষ্যত্ব আর পশুত্ব দিয়েই তো আলাদা হয়েছে। মানুষ তো পাশাপাশি পশুও থাকে। বটে, প্রাণীও তো, মানুষ তো পশুও বটে। তো পাশবিক দিকটা তো মানুষের ভেতরে আছে, সব মানুষের ভেতরে কিছু না কিছু আছে। আপনি এই ক্ষেত্রে এই ব্যক্তিগত আলাপচারিতা মূলত এটা ছিল এক ধরনের মানে মানুষকে চাপে ফেলার, মানুষকে সমাজে হেয় করার একটা চেষ্টা ছিল বিগত সরকারের সময়ে। যখনই কোনো দেখেন কোনো রাজনীতিবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, যখনই দেখা গেছে সরকারের বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে কোনো না কোনো জায়গায় মানে একটু দুর্বল জায়গাগুলো থেকে ওইগুলোর প্রকাশ করে দেওয়ার চেষ্টা ছিল। এটা অবশ্য সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা ফ্যাসিজমের কাল অতিক্রম করেছি। হ্যাঁ, হুম, হুম। ফ্যাসিস্টদের সময় অতিক্রম করে এসেছি। কারণ তারপরে তাদের কিছু কিছু মানে ওই যে এটা আমাদের কথায় বলে না যে এটা ব্রিটিশরা সব ছেড়ে গেছে কিন্তু কোর্টটাইটা আমাদের জন্য রেখে গেছে রেখে আর কি। গেছে। হ্যাঁ, এইরকম ফ্যাসিস্টরা চলে গেছে ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মানে রেখে গেছে, যা ব্যবহার আমরা আজও করি, যে টুলস গুলোর ব্যবহার আমরা আজও করি। খোলসটা এই ফেলে টুলস, গেছে। হ্যাঁ, এই টুলস গুলোর ব্যবহার আমরা এইভাবেই করছি যে কারো কল রেকর্ড ফাঁস করে দিয়ে, কাউকে হেয় করার জন্য, হুম, হুম। প্রতিপক্ষকে দমন করার জন্য কেউ কেউ একইভাবে চেষ্টা এই করছে। ব্যক্তিগত ব্যাপারগুলোতে নাক গলাচ্ছে বা ঢুকে যাচ্ছে, ব্যাপারগুলোকে কেন্দ্র করেই করছে। আচ্ছা, হুম, আবারও ফেরত আসি সেই নির্বাচন নিয়ে, যেখানে ঘুরে ফিরে বোধহয় এখন ওইটাই সবার মাথায় প্রশ্ন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতার বৈঠকে যে যৌথ ঘোষণা সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে বলে সবাই ধরে নিয়েছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিবি। দলটির এনসি, নেতারা, হুম, এনসিপি, এনসিপি, হুম, দুঃখিত। হুম। দলটির নেতারা বলছে যে নির্বাচন নিয়ে একটা দল বা এক ব্যক্তির সঙ্গে সমঝোতা করা হয়েছে, এটিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল বলেও বর্ণনা করেছেন অনেকে। আপনার কি মতামত? এটা হলো এই সব কথাগুলো আসলে রাজনৈতিক বয়ান, রাজনৈতিক কথা, রাজনৈতিক মাঠে অনেক কিছুই বলতে হয়। যেহেতু বাংলাদেশের এখন প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, হুম, হুম। আপনি সম্ভবত বিএনপির কিছুটা এই গত 9 মাসে বিএনপির অনেক কাজই প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপি অনেক কাজেই। তো তারপরে বিএনপিকে অস্বীকার করার জায়গা বাংলাদেশের রাজনীতিতে নেই। নেই। সুতরাং এই একটা বড় দলের সাথে একটা বৈরিতা রেখে সরকার তো এগোতে পারবে না, প্রধানতম দলের সাথে। তাই সেটার সাথে তার প্রধানের সাথে আহ, একটা জায়গায়, যে কোনো জায়গায় যেহেতু সফরে গিয়েছেন, সেখানে যদি দেখা হয়ে কথা বলে দেশের জন্য ভালো কিছু হয়, দেশের যে স্থিতিশীলতা আসে। হুম, হুম। দেখেন আপনি চারিদিকে কিছু ঝামেলা হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল, বিএনপির কতিপয় নেতার কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছিল। এক্ষেত্রে আপনি এই যে মানে আলোচনাটা, এই আলোচনাটা একটা স্বস্তির বাতাস বয়ে দিয়েছে এই ঝড়ো রাজনীতিতে। হুম, হুম। একটা মৃদুমন্দ হাওয়ার বা এখন মানুষ আহ, আহ, কিছুটা মানে দ্বিধান্বিত ছিল যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, বা আমরা কি অনিশ্চিত দিকে চলে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কি থেমে যাবে কিনা, মার্শাল ল আসবে কিনা, এরকম চিন্তাও ছিল অনেকের মাঝখানে। কিন্তু এই আলোচনাটাকে সব এই আলোচনাটা সবকিছুকে একটা জায়গায়, একটা ফ্রেমে বন্দি করেছে যে না, আমরা হুম, হতাশ হুম। নই এখন। এই ক্ষেত্রে প্রশ্ন তোলাটা হয়তো আহ, রাজনৈতিক বয়ানের ক্ষেত্রে ঠিক, কিন্তু বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে তো এটা ভুল। যেগুলো সবসময় হয়ে থাকে। তো অনেকেই বলছেন যে আহ, জুলাই শহীদদের নিয়ে, আমি যেটা বলবো যে অনেকেই ভাবছেন যে জুলাই শহীদ ও আহতদের নিয়ে কেউ এখন আর কথা বলছে না। ব্যাপারটা খুবই পীড়াদায়ক। তবে কি এবছর মানে একটা বছর যেতে না যেতেই আমরা কি তাদেরকে ভুলতে বসেছি? আমরা জুলাই আন্দোলন 24 যেটাকে বলি, সেটাকে কি ভুলতে বসেছি? কি মনে হয়? ভুলতে বসেছি এই কথাটার আগে, এটা ভুলতে গেলে আমরা আমাদের অস্তিত্বের মূলে একটা কুঠারাঘাত করা হবে আর কি। আমাদের নতুন বাংলাদেশের চিন্তা, আমরা যদি যে চিন্তা থেকে আমরা এগোচ্ছি, এখন যদি জুলাইকে ভুলে যাই, তাহলে সেই চিন্তাটা আসলে মানে অর্থহীন হয়ে যাবে। আমাদের দীর্ঘদিনের চিন্তা ছিল, আমরা 17 বছর গণতান্ত্রিক একটা পরিবেশের জন্য আন্দোলন করেছি, বাক স্বাধীনতার জন্য, জান ও জবানের জন্য লড়েছি আমরা।
দীর্ঘ 17 বছর। দীর্ঘ 17 বছরের এই পথ, এই যে আমাদের লড়াইয়ের সংগ্রামের পথ, এই লড়াই সংগ্রামের পথকে পূর্ণতা দিয়েছে জুলাই রেভলিউশন। যদিও সরকার এটাকে গণ অভ্যুত্থান বলছে, কারণ হুম, সরকার হয়তো এই কারণে বলছে যে তারা বিপ্লবী সরকার হয়ে দাঁড়াতে পারেনি, বিপ্লবী সরকার হতে পারেনি, তাই তারা এটাকে গণ অভ্যুত্থান বলছে। তো জুলাই বিপ্লবকে যারা অভ্যুত্থান বলে তারা আসলে এক ধরনের ইউটোপিয়ায় বাস করছেন, অদ্ভুত একটা অলিক রাজ্যে বাস করছেন, যে এইটা বিপ্লব এবং বিপ্লব সরকার দুটো কিন্তু, বিপ্লবী হুম, সরকার দুটো কিন্তু আলাদা জিনিস। হুম, হুম, হুম। আমরা বিপ্লব সংগঠিত করেছি, কিন্তু আমরা সংগঠিত হয়েছে, কিন্তু আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি। এই দুইটা পার্টের মধ্যে একটা পার্টে আমরা সফল, আর একটা পার্টে আমরা ব্যর্থ। তো এই সরকার সেজন্য হয়তো গণ অভ্যুত্থান বলছিল, এবং 5ই আগস্টে ছুটি ঘোষণা করার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে। তো এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান, এটাকে যদি অস্বীকার করি তাহলে আমরা আবার ফিরে যেতে হবে সেই অন্ধকার যুগে, হুম, হুম। জাহিলিয়াতের যুগে, আওয়ামে জাহিলিয়াত, আওয়ামী আওয়ামী যে জাহিলিয়াত। হ্যাঁ, আওয়ামী তাহলে জাহিলিয়াত। আপনার যেটা মনে হয় যে আমাদের জুলাই বিপ্লবের তরুণরা কি হারিয়ে গেছে, বা তাদের শক্তি, তাদের তারুণ্য নিয়ে একটা শক্তিশালী রাজনৈতিক দল কেন গঠন হয়নি আপনার কাছে আপনি কেন হয়? আপনি এটা একটা মজার ব্যাপার, এটা নিয়ে অনেকে চিন্তা করেন যে তরুণদের মধ্যে কেন মানে শক্তিশালী রাজনৈতিক দল গঠন হুম, হলো হুম। না। আপনি আপনি কি বললেন, মানে একটু একটু চিন্তা করে দেখুন তো, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছেন যারা, তারা কি বেশিরভাগই কোনো রাজনৈতিক দলে তারা ছিল? রাজনৈতিক দল থেকে আসেননি, তারা হ্যাঁ, আপামর সাধারণ জনসাধারণের ভেতর থেকেই এসেছে। একটা একটা অংশের ভিতর, হুম, হুম। যেমন নাহিদ ইসলাম বা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এদের একটা অংশের মধ্যে একটা আগের থেকে একটা প্র্যাকটিস ছিল। তারা পাঠচক্র করতো এক সময়, তাদের মধ্যে রাজনৈতিক চিন্তা ছিল, তারা বিপ্লবটাকে সংগঠিত করার কাজ করেছে। কিন্তু বেশিরভাগই তো তার কোনো রাজনৈতিক চিন্তা থেকে আসেনি, তারা এসেছে জাস্ট একটা ফ্যাসিজম এটা সাধারণ নিপীড়িত মানুষের তাড়নায়। ভেতর থেকে চলে এসছে, হ্যাঁ। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আশা করেন সবাই রাজনীতির সাথে জড়াবে? একটা অংশ রাজনীতির সাথে জড়াবে, সবাই জড়াবে না। হয়তো তারা ভোট দেবে, কিন্তু তারা সবাই জড়াবে না। বাংলাদেশের সব মানুষই তো বিএনপির কর্মী না, কর্মী কিন্তু না। বিএনপি কে ভোট দিবে হয়তো। সব মানুষই জামাতের কর্মী না, হয়তো জামাতকে সমর্থক ভোট দিবে। তো তার মানে আপনি সমর্থক বলতে সবাইকে চাচ্ছেন, কর্মী হতে হবে কেন? সবাইকে সদস্য হতে হবে কেন? সমর্থক তো লাগবে। তো সমর্থক তো হতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিপ্লবটা যারা ঘটাতে পারে, বা হ্যাঁ, বিপ্লব যারা ঘটাতে পারে তারা রাজনীতিতে নাও আসতে পারে, তাদের হ্যাঁ, আসতে যে হবে এমন কোনো কথা নেই। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন প্রশ্ন করেছেন, সুমন শামসুদ্দিন, যিনি বলেছেন, একটু পুরনো প্রশ্নে ফেরত যাচ্ছি, যে একটু পুরনো মানে প্রথম দিকে যেটা নিয়ে কথা বলছিলাম নির্বাচন নিয়ে, যে আপনি বলেছেন যে কতটুকু সংস্কার হয়েছে, বা এটা নিয়ে সবার ভেতরে একটা দ্বিধা আছে, আমাদের সবার ভেতরেই। নির্বাচন কমিশন কি, তিনি বলেছেন, সুমন শামসুদ্দিনের প্রশ্ন বলছি, নির্বাচন কমিশন কি এখন নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা রাখে? আর নির্বাচন দিলেও এখন রাষ্ট্র পরিচালনায় কি কোনো যোগ্য লোক আছে দেশে? এটা অবশ্য অনেক পুরনো প্রশ্ন, কাকন রেজা ভাই, আপনাকে আগেও এটা এটা করেছিলাম। তো মানে আমরা যা বললাম এর মধ্যেই সবগুলোর উত্তর আছে আসলে। নির্বাচন কমিশন তো আসলে নির্ভর করে প্রশাসনের উপর। নির্বাচন হুম, হুম, কমিশনের তো সম্পূর্ণ বাংলাদেশের আমাদের 53 বছরের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন দাঁড় করাতে পারিনি। হুম, হুম। এটা আমাদের সবার ব্যর্থতা, খালি ব্যর্থতা। হুম, রাজনীতিবিদদের হুম, ব্যর্থতা না, আমাদের সবার ব্যর্থতা। এই ব্যর্থতা তো মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে আমাদের। সেজন্যই আজকে যদি নির্বাচন কমিশন স্বয়ং সম্পূর্ণ হতো, নিজের পায়ে দাঁড়াতে পারতো, তাহলে হয়তো অন্যের উপর ভর করতে হতো না। আমাদের দুই হাতে দুইটা লাঠি রাখতে হতো না, যে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এরকম তাদের সহায়তা নিত, কিন্তু নির্বাচন কমিশন হয়তো আরো শক্ত অবস্থানে যেতে হুম, পারতেন। হুম। তো সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন আপনি আজ বলেন কাল বলেন, পরবর্তীতে সরকার যদি সঠিকভাবে নির্বাচন কমিশন স্বয়ং সম্পূর্ণ না করে, দাঁড় না করায়, তাহলে হয়তো আমাদের এরকম নানা সুমন শামসুদ্দিনের মতো নানা প্রশ্নের সম্মুখীন দীর্ঘদিন হয়ে যেত, মানে প্রশ্নের সম্মুখীন হতে পারে আর কি। আমরা এই প্রশ্নের সামনে দিয়ে যেতে পারি আর কি। অনেক বুঝছো না? ধন্যবাদ।
আর আমার আজকে যেটা আমি সম্প্রতি দেশে ফোন করেছিলাম, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে যে যেখানেই ফোন করেছি শুনেছি গ্যাসের মানে রান্না করার জন্য যে গ্যাসের মানে সাপ্লাই, যেটা নিয়ে অনেকেই আতঙ্কিত অবস্থায় আছেন এবং ভোগান্তি ভুগছেন। এই ব্যাপারে আপনার মানে একদম বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এই যে গ্যাসের সরবরাহ, এটা কেন, এই সমস্যাটা কেন হচ্ছে? গ্যাসের পরিস্থিতি আপনার এটা সেই পুরনো পুরনো একই আর ধারায় চলছে, পুরনো, এটা অনেক পুরনোই। হুম হুম আমাদের আপনি সবচেয়ে আশ্চর্য হবেন, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্ক থেকে হুম কথা হুম, বলছেন। দেখেন উন্নত বিশ্বের সবকিছুই আবার ঝড় বৃষ্টি আসলেও আপনাদের বিদ্যুৎ যায় না। যায় না, আমাদের হ্যাঁ। ওখানে কিন্তু একটু একটু আমি এখন বাতাস কথা বলছি উঠলেই যে চলে যায়। হ্যাঁ, বাতাস উঠলে যেতে আমার কারেন্ট বিদ্যুৎ চলে যাবে না, আমি যে বসে আমার স্টুডিওর সেটআপে যে আমার এই সমস্ত কিছু লাইট টাইট পাবো, এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ আমাদের বিদ্যুৎ খাতে প্রচুর টাকা গেছে, কিন্তু মাথার লাইনটা আছে মাথার উপরে দিয়ে, আর মাটির নিচ দিয়ে লাইন গেলে হয়তো এটা হতো না। হতো তো না। এরকম সবকিছুতেই তো কিছু সমস্যা থাকে, যে এই যে গ্যাসের লিকেজ আছে, গ্যাসের লাইন ঠিক মতো করা হয়নি, এই নানা কিছু মানে অনিয়মের মধ্যেই তো আমরা এতদিন চলেছি, চলে এইটারই আসছে। ধারাবাহিকতা এই আর কি। অনেক ধন্যবাদ কাকুন ভাই। এবার সম্ভবত রাজনৈতিক আলোচনা থেকে একটু অন্যদিকে যাচ্ছি, যেটা আমাদের দর্শকদের আগেও চাহিদা ছিল, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে, ওনাদের অনেক প্রশ্ন আছে। যে যারা বিশেষ করে আমাদের দর্শকদের ভেতরে পাঠক আছেন, কবিতা প্রেমী আছেন, তারা অনেকদিন ধরে কবি কাকুন রেজাকে সামনে দেখতে চাচ্ছেন রাজনীতি হিসাবে। রাজনৈতিক আলোচনা আমরা অনেক শুনেছি আপনার থেকে, কিন্তু কবিতা সাহিত্য নিয়ে কখনো আলোচনা হয়নি। আমি জানি ব্যক্তিগতভাবে আপনি খুব ভালো কবিতা লিখেন। আমি নিজেও কথা স্বীকার করি যে আপনার রাজনৈতিক বিশ্লেষণ যতটা তীক্ষ্ণ, আপনার কবিতার অনুভব ততটাই কোমল, গভীর এবং ভাবপ্রবণ। অথচ আমি খেয়াল করেছি যে আপনি কিন্তু নিজেকে কবি হিসাবে প্রকাশ করার চেয়ে আপনি কলামিস্ট হিসাবে বেশি তুলে ধরেন। তো আহ আমি এইটা কি এখানে ইচ্ছাকৃতভাবেই কবিতার এটা ইচ্ছাকৃত ভাবেই, কারণ আমি আচ্ছা। আপনাকে বলি, হ্যাঁ হ্যাঁ। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বুদ্ধিবৃত্তির চর্চা করাটাই অনেকে চিন্তা করে বোকামি, এই ছেলেটার কিছু হবে না। হবে না। আপনি যদি ধরেন আমরা যখন কলেজে লেখালেখি শুরু করলাম, কবিতা দিয়ে শুরু, কারো গল্প দিয়ে শুরু, আমাদের একটা গ্রুপই ছিল, তখন অনেকেরই ধারণা ছিল, আমাদের যারা মুরব্বী ছিলেন তাদের ধারণা ছিল, বা আমাদের যারা পাড়া প্রতিবেশী ছিলেন তাদের ধারণা ছিল যে এদের দিয়ে কিছু হবে না, কিছু এই হবে কবিতা না। লিখে, হ্যাঁ কবিতা লিখে কেউ গান বাজনা করে, এদের হুম দিয়ে হুম। আসলে কিছু হবে না। আমাদের দেশে মানুষের ধারণা যে যে কবিতা লিখে তাদের দিয়ে আসলে তো অচল মাল সমাজে, হ্যাঁ, অপ্রাসঙ্গিক একটা মানুষ, যে এটা দিয়ে আসলে কিছু হবে না, তার ছেঁড়া মানুষ, সোজা ভাষায় যেটা আমাদের কথ্য ভাষায় বলে যে তার ছেঁড়া মানুষ। যার ফলে এই কবি পরিচয়টা, কবি শব্দটা বাংলাদেশে এক ধরনের গালি হয়ে দাঁড়িয়েছে। ওই পোলার কবিতা লেখে, ওরা দিয়ে কিছু হবো না। হুম। ওই যে পোলায় কবিতা লেখে সেই পোলারে দিয়ে তো আসলে কিছু হয় না। হাত জুটবে না এই তার। জন্যই কিছু যে হয় সেটা চেষ্টা করার জন্যই এই সাংবাদিকতার পরিচয়টাকে সামনে আনা আর কি। এবং এটা তো আমার আনন্দের থেকেই করি, আমার লেখাটা আনন্দ থেকে, আমি কলাম লিখি আর কবিতা লিখি, অথবা হুম হুম। রিপোর্ট লিখি, অথবা সম্পাদনা করি, যেটাই করি সেটা আমার আনন্দ থেকেই করি। অবশ্যই যে আপনি, তার মানে বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কবিতার পরিচয়টাকে আপনি আড়ালে রেখেছেন। তার মানে এটাও বলা যেতে পারে যে কবিতায় আপনি কিন্তু নীরব একটা আত্মপ্রকাশের জায়গা বলে মনে করেন। আপনি এ- লেখেন এ- এটা আসলে আমার এক ধরনের নিরাময় আপনি বলতে পারেন। যেখানে চাওয়াটা খুব বেশি জরুরি না, একটা মানসিক প্রশান্তি নাকি এরকমই কিছু হয়তো বা একটা সেই নিরাময় আর কি, নিরাময়, কিছু নিরাময়, একটা নিরাময়টাই নিরাময়। একটা বড় জিনিস। তো আবারও সেই কবিতা ব্যাপারেই আসছি যে আপনি যখন কলাম লেখেন তখন সেখানে যুক্তি থাকে, বিশ্লেষণ থাকে, ব্যাখ্যা থাকে, আর কবিতায় থাকে অনুভব ও বিমূর্ততা। তো এই দুটো জিনিস, ভিন্ন ধারার দুটো জিনিসকে একসাথে কিভাবে লালন পালন করছেন মনের ভেতরে? কলাম হলো কিছু শক্ত কথা, হুম হুম, আমি কিন্তু হাতিয়ার। কবিতাতেও শক্ত কথা বলি, কিন্তু নরম ভাষায়। আচ্ছা। হ্যাঁ, আপনি দেখবেন যে প্রতিটা কবিতা মানেই একটা দর্শন থাকে, প্রতিটা লেখাতেই একটা দর্শন থাকে, একটা মেসেজ থাকে। হুম হুম। কলামেও তাই থাকে। একটা হয়তো মানে একটা গ্রামাটিক্যাল ফর্মে ছন্দবদ্ধ তো ভাবে, নান্দনিক ভাষায় হয়তো। হ্যাঁ সেটাই আর কি। আর কলাম হয়তো একটু সরাসরি আমরা বলে নেই। রাজনীতিও তো হয়, এই যে হেলাল হাফিজ বলেছেন যে নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না।
মানুষ বোঝে। এটা এটা তো অনেক শক্ত কথা, হ্যাঁ, কিন্তু সেটাই। সেই কবিতার ভাষায় এই আর কি। আপনার একটা বেশ মানে মুখরোচক একটা মন্তব্য যেটা কখনো হয়তোবা আপনার লেখায় পেয়েছিলাম, আমি পড়েছিলাম যে, "কবিতা তো ফ্যাক্টরিতে তৈরি হয় না।" মানে এই কথাটা কেন বলেছিলেন আপনি? এটা এটা আসলে আব- আব্দুল মান্নান সৈয়দের একটা বই ছিল, কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, স্যাটায়ার আর কি, যেটা বলতে পারেন। হ্যাঁ, যে এখানে সব ধরনের কবিতা, মানে কবিতার একটা কারখানার কথা বলেছেন আপনি এতদিন কবিতায়। হুম, তো হুম। সেটা থেকে যে আসলে কবিতা তো আসলে ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, তৈরি করা। কবিতা তৈরি হয় অন্য ভুবনে। এটা কোনো হ্যাঁ, ফরম্যাটে প্রতিটা ফেলে কেউ প্রতিটা তৈরি প্রতিটা লেখাই আপনি যারা সেটাই। লিখে, সত্যিকার অর্থে যারা লেখক, হুম, যারা লিখতে পারেন, তাদের কিন্তু আসলে তাদের লেখা তৈরি হয়, আমি কেন জানি মনে হয় অন্য ভুবনে। এবং আমি যখন, ইউনিক। হ্যাঁ, আমি যখন কলম ধরি বা আমি যখন কিবোর্ডে বসি, তখন আমি হয়তো হুম, আমার ভেতর থাকি না, কেউ হয়তো আমার দিয়ে লেখায়। লিখে ফেলে। একটা এটা এটা শক্তি এইটা এসে ভর করে। এটা এবং প্রতিটা এটা- লেখাই সেই সময়ের জন্য ইউনিক। এটার আর দ্বিতীয় জন্ম হয় না, বা এটাকে আপনি হয়তো একটু চেঞ্জ করে সংস্করণ করে করতে পারেন। কিন্তু যা বের হয় আপনার ভেতর দিয়ে, মাথা দিয়ে, ওটা ইউনিক আমার যেটা মনে হয়। তো আর শেষ প্রশ্নে আসি, যেটা আবারও সেই নির্বাচন নিয়ে চলে আসে। আপনার সাথে আসলে যেহেতু কবিতাটাকে আড়ালে রাখেন, আমি অবশ্যই আজকে অনুষ্ঠানের শেষে আপনার একটা কবিতা পড়বো বলে আমি ঠিক করে রেখেছি। যে কবি মানুষকে তো আর এমনি সেমনি ছেড়ে দেওয়া যায় না। কিন্তু শেষটা করতে হবে কিন্তু সেই নির্বাচন এবং সংস্কার বিষয়ে প্রশ্নটা নিয়ে, যে এই নির্বাচন, বিচার এবং সংস্কারের বিষয় কোনটাকে আপনি এগিয়ে রাখতে চান? বিশেষ করে আমাদের জন্য, মানে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শোকের মাসে আমরা শুনছি যে অর্ধ শতাব্দীর আগে অজানা নানা তথ্য। আপনি এখনো কথা বলেন চরম তারুণ্য নিয়ে। আহ, এই এই ব্যাপারটাকে, মানে আপনি কিভাবে নির্বাচনের বিচার ও সংস্কারের বিষয়, এইটা এইটা নিয়ে কিভাবে আপনি ভাবেন? এটা আসলে তিনটা ধাপ, নির্বাচন হলো শেষ ধাপ। আচ্ছা। আমাদের সংস্কারটা শুরু করতে হবে। আমরা হয়তো শেষ করতে পারবো না অল্প সময়, কিন্তু হুম, সংস্কারটাকে শুরু করতে হবে। এবং বিচার, আমাদের এটা যাদের এটা প্রাপ্য তাদের, এই বিচারটা অন্তত একটা হলো দুটো হলেও বিচারটা শেষ করতে পারে, মানে শেষ মানে কি, একটা একটা বিচার সম্পন্ন করলে অন্যগুলো সম্পন্ন হবে। যে আমরা যে সম্পন্ন করতে শুরু করেছি, বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, রায় ঘোষিত হচ্ছে, হুম, এই হুম, জিনিসটা আমরা দুটো বা তিনটা চারটা পাঁচটা যদি করে যেতে পারি, তাহলে প্রক্রিয়া একটা প্রক্রিয়া শুরু হলো। হুম, হুম, এরপরে আমরা নির্বাচনের চিন্তা করতে পারবো, যে আমাদের অন্তত বলতে পারবো যে না, আমরা এই সংস্কারটুকু করেছি। এইটা আমরা সংস্কার করতে অনেক সময়ের ব্যাপার, হুম, দীর্ঘ হুম, সময় লাগবে এই সংস্কারগুলো, যে কিন্তু আমরা শুরু করেছি, একটা জায়গায় আমরা এসেছি, বিচারটা আমরা একটা জায়গায় নিয়ে এসেছি। তারপরে আমরা নির্বাচনের চিন্তা করতে পারি। কিন্তু তার আগে এটা নির্বাচনটা যদি তার আগে চিন্তা করি, তাহলে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হবে। হুম, হুম, আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না সেই শহীদদের প্রশ্নের কাছে, যদি আহত এবং শহীদরা যদি প্রশ্ন করতে পারতো, তাহলে তাদের কাছে জবাব দেওয়ার আমাদের কিছু থাকবে না। যে আমরা গেলাম, আমরা যার জন্য গেলাম, সেই হুম, সংস্কার কোথায়? সেই সেই তো সব। পুরনো। নতুন বদলে পুরনো মত, মানে বোতলটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ। তো এই জায়গাটা আমরা আমরা চাচ্ছি যে পুরোটাই খোল নলচে পাল্টে দিতে, কিন্তু হুম, পাল্টে হুম। দেওয়ার প্রক্রিয়াটা তো শুরু করতে হবে। যে না, আমরা নতুন পাত্রে নতুন সবকিছু রেখে আমরা শুরু করেছি, এই জায়গাটাই যেতে হবে আমাদের, সোহানা। এখানে এই ব্যাপারে আরেকজন প্রশ্ন করেছেন, শামসুল ফৌজিয়া, যে আমরা জানতে চাই জুলাই বিপ্লবের যে আহত এবং নিহতদের সেই তাদের জন্য যে বিচারটা শুরু হয়েছে, কোনো পদক্ষেপ কি আমরা নিতে পেরেছি? না, বিচার তো শুরু হয়েছে, আচ্ছা, অবশ্যই কাজ কতটুকু? চলছে, হ্যাঁ। হুম, হুম, এটা 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 তো চার্জ গঠন হয়েছে যতটুকু জানি, এবং তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটা প্রক্রিয়ায় চলছে আর কি। এবং এটা খুব সম্ভবত আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যেই হয়তো কিছু দু একটা বিচারের রায় শুনতে পারবো আর কি। হয়তো হুম। বাস্তবায়ন হবে না নির্বাচনে, কিন্তু রায় আমরা পাবো আর কি, এরকম আশা করছি আমরা। আচ্ছা, অনেকেই তো আপনার কবিতা শুনতে চাচ্ছে। আপনি কবিতা বলে, মানে কবি বলে যেহেতু পরিচিত, মানে মানে আজকে আপনি সবাই আপনি তো জানলেন। নিজে আপনি তো নিজের কাছেই তুলে নিয়েছেন, পড়ে দেন। আপনি কি পড়বেন নাকি আমিই পড়বো? না না, বুঝতে আপনি পারছি না। পড়েন, আপনি পড়েন। আচ্ছা, হ্যাঁ, অনুষ্ঠান তো শেষের দিকে চলে আসছে।
এখন শেষ করার আগে আমি অবশ্যই একটা কাকন রেজা ভাইয়ের কবিতা পাঠ করব। কবিতাটার নামটা খুব মানে আমার কাছে ভীষণ একটা বলে না যে এই ধরনের নাম আমি আগে কখনো শুনিনি। যেটা হচ্ছে এটাকে বলতেও একটু সুন্দর করে বলতে হয়, বলার ভেতরও আমার মনে হয় একটা অন্যরকম রিদম লাগে। আমি সেটা বলছি যে দুঃখটা থাকুক লাগে, বিলাস নেই, শুধু দুঃখটা আছে, কেড়ে নিতে চাও পাছে, ওটা থাক লাগে, বিরহ ও অনুরাগে, জানি অপেক্ষার কষ্টটা কেমন, কতটুকু অসহায় লাগে জানি বলে বলি, দুঃখটা থাকুক অনুরাগে, বিপন্ন জানালাগুলো খোলা হৃদয়, যেমন অনুরাগে কতটা নৃশংস হলে বলি, দুঃখটা থাকুক লাগে, লাগে তো, চোখেরা ভিজে আসে, অপেক্ষাকে বলো ভালোবাসে, বাসে না তো দিনের শেষ ভাগে, দুঃখটা থাকুক লাগে, কতটা চেয়েছো তুমি, কতটুকু মোটা দাগে মৌনতা তুলেছ প্রাচীর, দুঃখটা থাকুক লাগে, যৌনতায় পাপ দেখো, শয্যা বেদনায় জাগে প্রেম, শুধু প্লেটনিক হলে দুঃখটা থাকুক, ওটা লাগে, আসলে দুঃখটা থাকুক। অনেক ধন্যবাদ কাকুন রেজা ভাই, আপনি যে কত ভিতরে গভীরের অনুভূতিতে ঘা দিয়ে এই কথাগুলো লিখেছেন। দুঃখটা থাকুক, ওটা লাগে, আসলেও তাই। আমারও মাঝে মাঝে এই কবিতাটা যখন আমি পড়েছি আমার মনে হচ্ছে দুঃখটাও কিন্তু একটা বিলাসবোধ। আপনি যদি জুলাই বিপ্লবের কথা বলেন, এই যে আমরা হুম হুম। দৃশ্যগুলো দেখি, ইয়ামিনের এপিসি থেকে ইয়ামিনের শরীরটাকে ফেলে দেওয়া, উহ, এই যে হৃদয়কে গুলি করে মানে মেরে ফেলা নৃশংসভাবে, এই দেওয়ালে ঝুলছে দুঃখটা, সেখানে বাইরে থেকে তারপরও তাকে গুলি করে ওখানে মেরে ফেলছে, হ্যাঁ, এগুলা এই এটা 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 এই এই দুঃখটা থাকুক, এটা থাকুক লাগে, লাগে, ভিতরে এই জ্বলে উঠতে দুঃখটা আবার লাগে, এটাও একটা লাগে। স্ফুলিঙ্গের মতন ভেতরে লাগে। মানে হ্যাঁ, দুঃখটাকে আমরা ভাবি যে সরে যাক চলে যাক, জীবন একটা দুঃখহীন হোক জীবন, কিন্তু না, তাহলে মনে হয় জীবনের বোধটাই শেষ হয়ে যাবে, ঠিক, মানুষের বিবেক বোধটাই শেষ হয়ে যাবে দুঃখটা যদি না থাকে। চমৎকার দুঃখটা থাকুক চমৎকার। লাগে। আমি আমি পড়ার সময় আমি আমি শুধু ভাবছি যে এরকম একটা শিরোনাম কি করে হয়, দুঃখটা থাকুক লাগে, ওটা লাগে। অনেক অনেক ধন্যবাদ, মানে জাস্ট হৃদয় ছুঁয়ে গেল। প্রিয় দর্শক, আবারও বলছি যে আজকে চমৎকার কিছু কথা নিয়ে এবং আমরা একটা সুন্দর কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, এবং আজকের এই অনুষ্ঠান আলোকিত করার জন্য কাকুন রেজা সহ যারা সবাই দেখছেন দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। কাকুন জি, আপনি কি কিছু বলবেন যাওয়ার আগে? আপনি ওই আবার তো আসবেন। দুঃখটা থাকুক লাগে, থাকুক, দুঃখটা হ্যাঁ। থাকুক। দুঃখটা হ্যাঁ, নিয়েই আজকে না হয় আমরা বিদায় হই, প্রতিদিন তো আমরা আনন্দ নিয়ে বিদায় হই, আজকে না হয় দুঃখটাই থাকুক, দুঃখের বিলাসিতা আমাদেরকে ছুঁয়ে থাকুক। প্রিয় দর্শক, আবারও বলছি আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আমরা অনুপ্রাণিত হব। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে টক অফ দ্য উইক অনুষ্ঠানে। আজকে কাকুন ভাইয়ের সম্মানে আমরা 8টায় শুরু করেছি, কারণ উনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন, ওখানে এখন ভোর, এবং উনি আমাদের জন্যই এই ভোরবেলাতেও জেগেছিলেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কাকন ভাইয়ের সুস্থতা কামনা করছি। সাথে বলছি জীবন সবার আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি। শুভরাত্রি।